নির্বাচনে পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে, জানালেন ডাক্তার জাহিদ। এবং অন্তর্বর্তী সরকারের গঠন বৈধ, হাইকোর্টের রায় বহাল রেখে লিভ টু আপিল খারিজ। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয়ের রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে এবং এই নির্বাচন ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করবে। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ নির্দেশ দেন। বলেন, নির্বাচনী চ্যালেঞ্জ গ্রহণের জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে। এটি সাধারণ নির্বাচন নয়, গণ অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার এই নির্বাচনে পুলিশকে সেভাবেই দায়িত্ব পালন করতে হবে। এ সময় প্রধান উপদেষ্টা আরও বলেন, আসন্ন সাধারণ নির্বাচনের সময় একই সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে, যা আগামীর বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে কাজ করবে। গণভোটের মধ্য দিয়ে আমরা যে নতুন ভিত্তি পাব, তা শতবর্ষ ধরে এই জাতিকে এগিয়ে নিয়ে যাবে। এটা সাধারণ নির্বাচন নয় যে 5 বছর পর পর একটা নির্বাচন হয়, দেশের সরকার পরিবর্তন হয়। এটা রুটিন একটা কাজ। এবারের নির্বাচনে যেটা আন্ডারলাইন করা বারে বারে দরকার, এটা হলো গণ অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। গণ অভ্যুত্থানে যারা শরিক হয়েছিল, আমরা যারা এর সঙ্গে আছি, যুক্ত আছি, এটা তাদের আদর্শ, তাদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে সেই বাস্তবায়নটা আমাদের এই নির্বাচনের মাধ্যমে আমরা করে যাব। যে এই নির্বাচন তোমরা যে স্বপ্ন দেখার মাধ্যমে জীবন আত্মত্যাগ করেছ, সেই আত্মত্যাগের পেছনে যা যা তোমাদের মাথায় ছিল, সেটাকে আমরা এখন স্থায়ী রূপদান করতে যাচ্ছি। এই আমাদের যারা এখানে উপস্থিত আছি, তাদের ভূমিকা হলো ধাত্রীর ভূমিকা, যে আমরা যেন সুন্দর সুষ্ঠু সেই জন্মটা দিতে পারি তাদেরকে, সেই ভবিষ্যৎ বাংলাদেশে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া সভায় বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ 2025 এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা অধ্যাদেশ 2025 অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, পাশ হওয়া বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা অধ্যাদেশ বন সম্পদ, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে দেশের জন্য যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে পরিবেশগত নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ প্রকৃতি সংরক্ষণে সহায়তা করবে। অনেকদিন যাবত অপেক্ষা করেছি আমরা, সেটা হচ্ছে বন ও বৃক্ষ সংরক্ষণ আইন 2025, আরেকটা হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা অধ্যাদেশ 2025। বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ 2025-এর মূল ফিচারটা হচ্ছে 1927 সালের বন আইনে আসলে বন সংরক্ষণের কোনো বিধান নাই এবং বন বিভাগের দায়িত্ব কর্তব্য বলে কোনো কিছু নাই। এই অধ্যাদেশে বন বিভাগের দায়িত্ব কর্তব্য স্পেসিফাই করা হয়েছে এবং বন বিভাগ কিছু কাজ করে, যেমন বৃক্ষরোপণে পুরস্কার দেয়, এটার কোনো আইনি কাঠামো ছিল না। এটার একটা আইনি কাঠামো নিয়ে আসা হয়েছে। আর বলা হয়েছে যে সমস্ত বনভূমি অবক্ষয়িত, ডিগ্রেডেড, সেগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য বন বিভাগ কাজ করবে। এখানেও বন্যপ্রাণী রক্ষায় বন অধিদপ্তরের দায়িত্ব কর্তব্য কোনো আইনে ছিল না, এটা বলা হয়েছে। আরেকটা হচ্ছে বন্যপ্রাণী রক্ষায় একটা ট্রাস্ট ফান্ড গঠন করা হবে, সেই ট্রাস্ট ফান্ড গঠনের একটা স্বীকৃতি এসছে।
ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়ানোর জন্য আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। পাশাপাশি দেশের সামগ্রিক রপ্তানির লক্ষ্যমাত্রা $100 বিলিয়ন অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি। সকালে রাজধানীর একটি মিলনায়তনে জাতীয় বস্ত্র দিবস উপলক্ষে আয়োজিত কর্মশালায় পলিথিন বন্ধে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি। ভোলায় নবনির্মিত গজনবী স্টেডিয়াম, চরফ্যাশন উপজেলার মিনি স্টেডিয়াম ও জেলা সুইমিং পুলের উদ্বোধন ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিকেলে ভোলা জেলা প্রশাসন আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে সচিবালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে এসব স্থাপনার উদ্বোধন ঘোষণা করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, উপজেলায় স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে 201টি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পলিসি অনুযায়ী দেশের সব পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এ সময় নারী ফুটবলার ও ক্রিকেটারদের বেতন বাড়ানো হচ্ছে বলেও জানান উপদেষ্টা। ক্রিকেটের বেতন কাঠামোটা তুলনামূলক ভালো। তো আমরা ট্যুর ফি এবং ভাতার ক্ষেত্রে বলেছি যে আসলে এটাতে তো ডিফারেন্সিয়েশন থাকা উচিত না, এবং সেটা সমান করে দেওয়া হয়েছে। এবং নারীদের স্যালারি 35% একটা ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে। বাট ফুটবলে যেই স্যালারি অনেকের আছে, ইভেন অনেকের 15-18 হাজার টাকাও আছে, যেটা আসলে খুবই অপ্রতুল। আপনারা জানেন যে বাফুফেকে অনেক আর্থিক সংকটের মধ্য দিয়ে বিগত সময়ে যেতে হয়েছে, কারণ ফিফার যেই ফান্ডিং যেটা ফিফা করতো সেটাও বন্ধ ছিল, কারণ বিগত সময়ে আর্থিক অনিয়ম থেকে শুরু করে এই অভিযোগে ফিফার যে ফান্ডিং সেটা বন্ধ ছিল। এখন বাফুফের নেতৃত্বে সেটা আবার ফিরে এসছে। আমরা আবারও অর্থের সংস্থান করার চেষ্টা করছি, বাফুফেকে উন্নত মানের ইউরোপীয় স্ট্যান্ডার্ডের কোচ হায়ার করা এবং নারী খেলোয়াড়দের স্যালারি বৃদ্ধি, এই দুইটা খাতের জন্য আসলে কোথা থেকে অর্থের সংস্থান করা যায়, হয় আমরা অর্থ মন্ত্রণালয় থেকে লিখব অথবা তারুণ্য উৎসবের যে ফান্ড আছে সেখান থেকে সোর্স করে বাফুফেকে একটা ফান্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হচ্ছে। সব ঠিক থাকলে আজ মধ্যরাতে অথবা শুক্রবার ভোরের মধ্যে খালেদা জিয়াকে বহনকারী কাতার এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ ত্যাগ করবে। দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে আমরা ইনশাআল্লাহ, যদি সব কিছু ঠিক থাকে, আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক ওনার সাথে থাকবেন, এবং এর সাথেও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন, যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায়। সুপ্রিম কোর্টের রেফারেন্সের ভিত্তিতে গঠিত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত। হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে করা লিভ টু আপিল খারিজ করে আজ সকালে এ আদেশ দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে হাইকোর্টের রায়ের প্রতি সমর্থন জানিয়ে আপিল বিভাগ স্পষ্ট করেছে, অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন আইনসঙ্গত ও বৈধ। এর আগে গতকাল অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে করা রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিল শুনানি শেষে আজকের দিনটি আদেশের জন্য নির্ধারণ করেছিলেন আপিল বিভাগের বিচারপতিরা। আইনি লড়াইয়ের এই ধাপ শেষ হওয়ায় অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা প্রশ্নে আর কোনো অনিশ্চয়তা রইল না বলে মনে করছেন আইনজীবীরা। আদালত বলেছেন যে হাইকোর্ট বিভাগ জনাব মহসিন রশিদের রিট পিটিশন যে সরাসরি খারিজ করে দিয়েছিলেন,
ওনারা বলেছেন যে সেই খারিজটি আইন এবং ফ্যাক্ট অনুযায়ী সেটা যথার্থ ছিল এবং এই আদালতের কোনো ইন্টারফারেন্সের প্রয়োজন নেই বিধায় কোনো লিভ গ্রান্ট করা হলো না। এই কারণে আপিল বিভাগেও তার এই আবেদনটি লিভ পিটিশনটি সরাসরি খারিজ করে দিয়েছে। এটা জনগণের ইচ্ছার প্রতিফলন। জনগণ তার ক্ষমতা নিজের হাতে নিয়ে যেভাবে বলেছেন এই সরকার সেভাবে গঠিত হয়েছে এবং জনগণ নিজেরাই ঠিক করে দিয়েছেন। এর সাথে 106 এগুলো মিলবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। খালেদা জিয়াকে নির্যাতন করে অসুস্থ করা হয়েছে দাবি করে রিজভী বলেন, খালেদা জিয়ার সুস্থতা কামনায় আগামীকাল সারা দেশে প্রতিটি মসজিদ ও মন্দির সহ অন্যান্য সম্প্রদায়ের উপাসনালয়ে দোয়া ও মোনাজাত কর্মসূচি নিয়েছে বিএনপি। এ সময় রিজভী আরও বলেন, 7 থেকে 13 ডিসেম্বর দেশ গড়ার পরিকল্পনা নিয়ে মতবিনিময়ের কর্মসূচি দিয়েছে বিএনপি। সব অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকবেন বলে জানান বিএনপির এই সিনিয়র নেতা। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নের সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে শুকুরাম উরাং নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে সীমান্তবর্তী 1844 নং পিলারের পাশে শুকুরাম উরাং তাদের কৃষি জমিতে কাজ করতে যায়। এর কিছুক্ষণ পর দুপুর 1:30টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় সে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তার মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার জেলা হাসপাতালের মর্গে পাঠান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কুলাউড়া থেকে সংবাদ পাই যে একজন ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে মারা গেছে। তো সংবাদ পাইয়া আমি অফিসার পশু হাসপাতালে যাই। দেখতে পাই যে শুকিরাম ওরাং, বয়স 25 বছর, মুরুইচড়া বস্তি বাড়ি। সে তার সাথে যারা ছিল তাদের কাছ থেকে জানতে পারি সে গরু চড়াইতে তার বাড়ি থেকে ইন্ডিয়ার সীমান্ত বরাবর গিয়েছিল এবং সেখানে বিএসএফ নাকি তাকে গুলি করে পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে আনে হাসপাতাল তাকে মৃত ঘোষণা করে। বর্তমানে আমরা আইনগত ব্যবস্থাপনা প্রক্রিয়াধীন, লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করা হচ্ছে। দুর্নীতি বন্ধ করা গেলে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম। সকালে গাইবান্ধা জেলা স্বাধীনতা প্রাঙ্গণে ছাত্র ও যুব সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বলেন, দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, কক্সবাজার সমুদ্র সৈকত সহ অন্যান্য সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে হবে। জেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের সাবেক জেলা আমির আব্দুর রহিম সরকার, জেলা আমির মোহাম্মদ আব্দুল করিম, জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মোহাম্মদ আব্দুল ওয়ারেস সহ অন্যান্যরা। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে সেই পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম। তিনি জানান, 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত সালাউদ্দিনের সঙ্গে বিসিবির চুক্তি বহাল থাকায় ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপে দলের সঙ্গেই থাকছেন তিনি। এছাড়া আয়ারল্যান্ড সিরিজে আশরাফুলের কাজ নিয়ে বোর্ড সন্তুষ্ট জানিয়ে বিসিবির সূত্র বলছে, সাবেক এই ক্রিকেটারের সঙ্গেও 2027 বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা করছে বোর্ড। দীর্ঘমেয়াদী চুক্তির ব্যাপারে দুই পক্ষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে জানিয়ে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে বিপিএল এর পর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। চোটে জর্জরিত শরীর, সামনে অবনমনের শঙ্কা, সবকিছুর মাঝেই যেন ভাগ্য পরীক্ষার রাতে নেমেছিলেন নেইমার। আর ঠিক তখনই নিজের চেনা রূপে ফিরলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। চোটগ্রস্ত হাঁটু নিয়ে বৃহস্পতিবার আলফ্রেদো জাকোনি স্টেডিয়ামে নেইমারের হ্যাট্রিকে ভর করে জুভেন্তুসকে
3-0 গোলে হারিয়েছে সান্তোস। আর এর মধ্য দিয়েই দীর্ঘ 3 বছর পর হ্যাট্রিকের দেখা পেলেন ব্রাজিলিয়ান প্রিন্স। এদিন জুভেন্তুসের বিপক্ষে 56 মিনিটে দ্রুত গতিতে তৈরি কাউন্টার অ্যাটাক থেকে প্রথম গোলটি করেন নেইমার। এর 10 মিনিটের কম সময়ের মধ্যে দ্বিতীয়বার জ্বলে ওঠেন এই 33 বছর বয়সী ফুটবলার। এরপর পেনাল্টি থেকে হ্যাট্রিক পূর্ণ করেন সাবেক এই বার্সেলোনা তারকা। মাত্র 17 মিনিটের ব্যবধানে তার 3টি গোলে অবনমন অঞ্চল থেকে বের হয়ে এসেছে সান্তোস। এই জয়ের পর 37 ম্যাচ শেষে 11 জয় ও 11 ড্রয়ে 44 পয়েন্ট নিয়ে 14 নম্বরে আছে সান্তোস। শেষ ম্যাচে হার এড়াতে পারলে ব্রাজিলের শীর্ষ লিগে টিকে থাকবে পেইজিরা। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। নির্বাচনে পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে, জানালেন ডাক্তার জাহিদ। এবং অন্তর্বর্তী সরকারের গঠন বৈধ, হাইকোর্টের রায় বহাল রেখে লিভ টু আপিল খারিজ। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।